আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে ১৯তম শিক্ষক নিবন্ধনের বাংলা ফ্রি ক্লাস। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় কি? আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে সমাস। সমাস শুধু কি আমরা সমাস শিখবো? না। বিগত ২০ বছরের সমাস থেকে ৩ থেকে ৪ বার, শুধু ৩-৪ বার না, দেখবেন ৪ থেকে ৫ বার বারবার রিপিট হওয়া প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে হাজির হয়ে গেছি। আমি দেলোয়ার স্যার বাংলা রিডজি ক্যারিয়ার পেজ থেকে আপনাদের সঙ্গে আবার চলে আসছে আজকে। এখন দেখবেন এমন প্রশ্নগুলো সমাধান করব, যে প্রশ্নগুলো বিগত সালে বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে। দেখেন এই প্রশ্নটা দেখেন ৩৬তম বিসিএস আসছে, ১০ম শিক্ষক নিবন্ধন আসছে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আসছে। আমাদের ১ নাম্বার প্রশ্ন চাইছে সমাস শব্দের অর্থ কি? প্রশ্ন চাইছে সমাস শব্দের অর্থ কি? কিসের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি? দেখি তো। এই প্রশ্নটা ৩৬তম বিসিএস ১০ম শিক্ষক নিবন্ধন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বেশ কয়েকটা জায়গায় আসছে। প্রশ্ন করছে সমাস শব্দের অর্থ। আমাদের প্রথম অপশনে আছে মিলন, সংক্ষেপ ও বিপরীতকরণ। আমাদের বিতে আছে সংক্ষেপ, মিল ও নির্দিষ্টকরণ। সিতে আছে সংক্ষেপ, মিল ও একপদীকরণ। আচ্ছা, এখানে দেখেন আমরা একটা অপশন পাচ্ছি। আচ্ছা, ৪ নম্বর অপশনে আছে সংক্ষেপ, একপদীকরণ ও পদের ধারণা। তাহলে আমরা জানি সমাস শব্দের অর্থ কি। দেখেন একটু, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন এবং একপদীকরণ। কিসের একপদীকরণ? এক বা একাধিক শব্দ বা পদকে যখন আমরা একটা পদের মধ্যে নিয়ে আসি, একটা জায়গাতে নিয়ে আসি, সেটাকে আমরা সমাস বলি। তাহলে সমাস মানে কি? সমাস মানে সংক্ষেপণ করা, একপদীকরণ করা, অর্থাৎ মিলন ঘটানো। মানুষ শুধু মিল হইতে পাগল। তাই যাই হোক, আমরা সমাসের মধ্যে কি করব? সমাসের মধ্যে সংক্ষেপণ করব, মিলন ঘটাবো এবং একপদীকরণ করব। তাহলে সমাস শব্দের অর্থ কি ভাইয়া? সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ, সমাস শব্দের অর্থ হচ্ছে একপদীকরণ এবং সমাস শব্দের অর্থ হচ্ছে মিলন ঘটানো। কি ঘটানো? মিলন ঘটানো। তাহলে সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপণ করা, মিলন ঘটানো এবং একপদীকরণ। পরীক্ষায় যদি প্রশ্ন হয় সমাস কোন তত্ত্বে আলোচিত হয়, তাহলে আমরা দেখাবো সমাস শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আলোচিত হয়। কিসে আলোচিত হয়? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব আলোচিত হয়। তাহলে আমরা একটার মধ্যে ৪টা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম। ১ নাম্বার আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এখন পরের প্রশ্ন যাই। আমাদের পরের প্রশ্নে কি আছে? দা, কোমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? আপনারা জানেন আজকে আমি দেলোয়ার স্যার পেজে একটা ছবি দিয়েছিলাম, দা এবং কোমড়া। তাহলে বলেন দা, আমরা ২ নম্বর প্রশ্ন কি বলছে? দা কোমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এই প্রশ্নটা ৪২তম বিসিএস, ১৪তম শিক্ষক নিবন্ধন, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ২৯তম বিসিএস এর মধ্যে আসছে। বলছে কি? দা কোমড়া, কি কোমড়া? দা কোমড়া কোন সমাসের উদাহরণ? দা কোমড়া কোন সমাসের উদাহরণ? আমরা আজকে ওই প্রশ্নগুলো সমাধান করব যে প্রশ্নগুলো পরীক্ষার হলে গেলে একবারে প্রশ্নটা যখন কমন আসবে আমরা বলবো দেলারা চিনি সারা, দেলারা চিনি সারা। ওকে, তাহলে আমরা আজকে সংক্ষেপে একবার দারুণ টেকনিক দিয়ে সমাস শিখে ফেলবো আজকে। বলছে দা কোমড়া কোন দ্বন্দ্ব সমাসের উদাহরণ? এটা কি বিপরীতার্থক দ্বন্দ্ব, এটা কি মিলনার্থক দ্বন্দ্ব, এটা কি বিরোধার্থক দ্বন্দ্ব নাকি সমার্থক দ্বন্দ্ব? দা কোমড়া। আচ্ছা দেখেন তো, দা দিয়ে কি করে? কোমড়ারে কোপায় না, কোপা চামচু টাকা দিবে বাচ্চু। তাহলে দা দিয়া যখন কোমড়ারে কোপায় বেড়ে এরা করে বাচ্চু না, টাকাও দিবে না। কিন্তু দায়ের সঙ্গে কোমড়ার একটা বিরোধ সম্পর্ক। কি সম্পর্ক? আচ্ছা, দা কি কোমড়ারে দেখলে বলে আই লাভ ইউ জান, আর কোমড়া বলে আই লাভ ইউ টু? ব্যাপারটা কি এরকম? না, দা যখন কোমড়ারে দেখে তখন দার মাথার মতো দেখে আজকে তারে কোপান লাগবো। কি করা লাগবো? আজকে তারে কোপাইতে হইব। ঠিক আছে? তার মানে এই দা এবং কোমড়ার মধ্যে কি সম্পর্ক? দুটার মধ্যে বিরোধার্থক সম্পর্ক। কি সম্পর্ক? বিরোধার্থক সম্পর্ক। তাহলে দুইটা কোন ধরনের দ্বন্দ্ব সমাস? দুইটা বিরোধার্থক দ্বন্দ্ব সমাস। কোন ধরনের দ্বন্দ্ব ভাই? বিরোধার্থক দ্বন্দ্ব। কোন ধরনের দ্বন্দ্ব? যেহেতু কোপাকুপি সম্পর্ক। কোপাকুপি মানে কি? কে কারোর ভালোবাসলে তারাকে কোপায় নাকি ফুল গিফট করে? কি করে? আপনি যখন কারোর ভালোবাসবেন তারা কি দাও নিয়ে ধরে নিয়ে দিবেন, নাকি তারে ফুল নিয়ে তার সামনে গিয়ে বলবেন আই লাভ ইউ প্রিয়তমা? তাহলে এই দা কোমড়া দেখলে কি বলে আই লাভ ইউ? না, দা কিন্তু বলে আজকে তোর কোপান লাগবো রে, আজকে তোর কোপান লাগবো। তার মানে এই দুটার মধ্যে বিরোধার্থক সম্পর্ক। কি সম্পর্ক? বিরোধার্থক সম্পর্ক। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা ৩ নম্বর প্রশ্ন যাই প্রিয় ভাই বোন। আচ্ছা, এবার আসেন অহিনকোল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাস? অহিনকোল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাস? বলেন অহিনকোল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাস? দেখেন ওহি মানে সাপ, আর নকুল মানে বেজি। আচ্ছা, সাপে আর বেজি যখন দেখবেন বিশেষ করে ধান খেতে বা এগুলাতে যখন জমিতে দেখে, সাপ যখন বেজির দেখে তখন কি বলে? হাই প্রিয়তমা, হাই আই লাভ ইউ। সাপ কি বলে তখন? মানে নকুল সাপকে দেখে কি বলে? হাই আই লাভ ইউ। নকুল কি বলে? হাই আই লাভ ইউ ঠো বন্ধু। ব্যাপারটা এরকম না। সাপ যখন নকুলরে দেখে সে মানে রাগে ফুঁসতে অবস্থা খারাপ হয়ে যায়। বেজি যখন সাপকে দেখে তখন বেজি মনে করে আজকে কিন্তু তোর খবর আছে রে, আজকে কিন্তু তোর খাইলামো। তার মানে দুইজনের মধ্যে একটা শত্রু ভাবাপন্ন সম্পর্ক। তাহলে যাদের মধ্যে শত্রু ভাবাপন্ন সম্পর্ক তাদেরকে আমরা কি বলবো?
তাদেরকে আমরা বিরুদ্ধার্থক দ্বন্দ্ব বলবো। কি বলবো আমরা? বিরুদ্ধার্থক দ্বন্দ্ব বলবো। যেমন দেখেন আদায় কাঁচকলায়, সাপে নেউলে বা হচ্ছে অহিনকুল, তারপর হচ্ছে এই যে সমাসগুলো আছে, তারপর হচ্ছে দা কোমড়া, এগুলা যা আছে এগুলা সবগুলো হচ্ছে বিরুদ্ধার্থক দ্বন্দ্ব সমাস। কি দ্বন্দ্ব সমাস? বিরুদ্ধার্থক দ্বন্দ্ব সমাস। কি দ্বন্দ্ব সমাস এগুলা? বিরুদ্ধার্থক দ্বন্দ্ব সমাস। মনে থাকবে? পরের প্রশ্নে যাই আমরা। ৪ নাম্বার প্রশ্নে যাই। দেখেন তো ৪ নাম্বার প্রশ্নে কি বলছে? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? আচ্ছা এটা দেখি। ১৬ তম শিক্ষক নিবন্ধন আসছে, ৩৫ তম বিসিএস আসছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ৩৪ তম বিসিএস আসছে। বলছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কোনটি? কোন দুইটার মধ্যে বিপরীত সম্পর্ক আছে? দেখেন তো বন জঙ্গল। আচ্ছা বন যেটা জঙ্গলও এটা। জমা মানে যুক্ত করা, জমা মানে প্লাস আর খরচ মানে মাইনাস। আচ্ছা তার মানে এখানে একটা ঝামেলা আছে। হাট যেটা বাজারও এটা। চিঠি যেটা পত্র এটা। তাহলে দেখেন তো এই ৪ টার মধ্যে কোনটার মধ্যে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস বসছে বলেন তো? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কোনটার মধ্যে বসছে? তাহলে আমরা এখন দেখি একটু দেখেন। যেটা বন সেটাকে আমরা জঙ্গল বলতে পারি। বলতে পারি না? তার মানে বন আর জঙ্গল একটা সমার্থক শব্দ। আবার দেখেন জমা মানে যোগ করা। আমি যদি বলি আমার পকেটে আজকে ১০০ টাকা জমা করলাম, তার মানে আমার পকেটে ১০০ টাকা যোগ হইলো। আমরা যদি বলি খরচ, এই খরচ মানে মাইনাস। আমি যদি বলি পকেট থেকে ১০০ টাকা খরচ করছি, আমার পকেট থেকে ১০০ টাকা কমে গেছে, মাইনাস হয়ে গেছে না? তার মানে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। একটা পজিটিভ একটা নেগেটিভ। অর্থাৎ এই দুইটার মধ্যে, অর্থাৎ আমাদের যে অপশন বি আছে, অপশন বি এর মধ্যে জমা আর খরচ এই দুইটা হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। তার মানে একটার সঙ্গে একটা পজিটিভ আর একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে জমা মানে প্লাস আর নেগেটিভ, খরচ মানে মাইনাস, একটা পজিটিভ একটা নেগেটিভ। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। আমাদের সঠিক উত্তর বি নাম্বার। বি নাম্বার কি? জমা খরচ। এই জমা খরচ হচ্ছে আমাদের বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা কোনটি কর্মদ্বারের সমাসের বাহিরে? রূপক, উপমান, উপমিতি, অলোক। নিচের কোনটা কর্মদ্বারের সমাসের মধ্যে নাই? কর্মদ্বারের সমাসের মধ্যে কোনটা নাই? রূপক নাই, উপমান নাই, উপমিত নাই, নাকি অলোক? অপশনের মধ্যে আছে রূপক, উপমান, উপমিত, অলোক। আমরা জানি কর্মদ্বারের সমাসের মধ্যে কি আছে? নিত্য কর্মদ্বারে আছে বা সাধারণ কর্মদ্বারে আছে, রূপক কর্মদ্বারে আছে, মধ্যপথলোপী কর্মদ্বারে আছে, উপমান আছে, উপমিত কর্মদ্বারে আছে। তাহলে আমি একটু লিখি দেখেন তো কর্মদ্বারের সমাসের প্রকারভেদ। তাহলে দেখেন আমি জানি মধ্যপদলোপী একটা, উপমান, উপমিত, রূপক। আচ্ছা এইগুলা কর্মদ্বারা সমাসের প্রকারভেদ। তাহলে আমরা এখানে দেখি তো রূপক পাইছি, উপমান পাইছি, উপমিত পাইছি। এই অলুক কর্মদ্বারের সমাসের মধ্যে নাই। তার মানে অলুক কর্মদ্বারে কখনো হয় না। যেহেতু অলুক কর্মদ্বারে কখনো হয় না, কি বলছি? যেহেতু কখনো অলুক কর্মদ্বারে হয় না, যেহেতু অলুক কর্মদ্বারের সমাস হয় না, যেহেতু অলুক কর্মদ্বারের সমাস হয় না, যেহেতু অলুক কর্মদ্বারের সমাস হয় না, কি হয় না? যেহেতু অলুক কর্মদ্বারের সমাস হয় না, তার মানে আমার সঠিক উত্তর হবে অলোক। পরের প্রশ্নটা দেখি ৬ নাম্বার প্রশ্ন। কোনটি পরপদ প্রধান সমাস? আচ্ছা এই প্রশ্নটা ১২ তম শিক্ষক নিবন্ধনে আসছে, ১১ তম শিক্ষক নিবন্ধনে আসছে, ৩৮ তম বিসিএসে আসছে এবং কৃষি মন্ত্রণালয়ের মধ্যে আসছে। ৪ বার আসছে। বলছি না যে প্রশ্নগুলো ৩ থেকে ৪ বার, ৪ থেকে ৫ বার বারবার রিপিট হচ্ছে ওই প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখছেন আমি কিন্তু মানে কথার সাথে কথার একটা প্রমাণ রাখছি। দেখেন আমরা প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে রেফারেন্স যুক্ত করে রাখছি। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে রেফারেন্স যুক্ত করে রাখছে। ঠিক আছে? বলছে কোনটি পরপদ প্রধান কর্মদ্বারের সমাস? বলেন বা কোনটি পরপদ প্রধান সমাস? কর্মদ্বারে অব্যয়ভাব দ্বন্দ্ব বহুব্রীহি। কোন সমাসে পরের পদ প্রধান হিসেবে প্রাধান্য পায়? দেখেন আমি এখন একবারে ব্যাখ্যা সহ, শুধু ব্যাখ্যা না, আমি ব্যাখ্যার সঙ্গে ব্যাখ্যা সহ একবারে বিস্তারিত এখন আলোচনা করব। কোন সমাসে পরের পদ প্রাধান্য পায় সেটা ব্যাখ্যা সহ একবারে বিস্তারিত আলোচনা করব। তাহলে কি বলছি দেখেন কোনটি পরের পদ প্রধান। দেখেন তো এই যে কর্মদ্বারের সমাস দেখেন আমি যদি বলি ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি, ঝাল মিশ্রিত মুড়ি। আচ্ছা এখানে দেখেন তো এই ঝাল মিশ্রিত মুড়ি শব্দটাতে এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে পরের পদ, এটা হচ্ছে মধ্যপদ, এটা বাদ যায়। হ্যাঁ আচ্ছা তাহলে ঝাল মিশ্রিত মুড়ির সমান সমান কি হয়? সমান সমান হয় ঝাল মুড়ি। এই ঝাল মুড়ি শব্দটাতে দেখেন তো আমি যখন বলি এই মামা আমাকে ১০ টাকার ঝাল মুড়ি দাও, এই মামা ১০ টাকার ঝাল মুড়ি দাও, তাহলে মামা কি আমার কাছে জাল দেয় না মুড়িটা দেয়? আমার হাতে কি দেয় সে? আমার হাতে সে মুড়িটা দেয় না। মুড়িটা কেমনে দেয়? দেখেন আমার হাতে সে মুড়ি দেয়। দেখেন আমার হাতে কি দেয়? আমার হাতে মুড়ি দেয়। আচ্ছা এই মুড়িটা আমার হাতে কেমনে দেয়? দেখেন তো এই মুড়িটা আমার হাতে কেমনে দেয়? এই যে কাগজটা নিয়া এভাবে ধইরা এভাবে একটা ঠোঙ্গা বানায়া এভাবে হচ্ছে আমাদের হাতে মুড়িটা দেয়। তাহলে মামা কি আমার হাতে ঝাল দিছে না মুড়িটা দেয়? আমার হাতে অ্যাবসলিউটলি মুড়িটা দেয়।
দেখেন এই মুড়িটা এখানে কোন পদ? এই মুড়িটা কি আগের পদ নাকি পরের পদ? এই মুড়িটা পরের পদ না। তাহলে ঝালমুড়ি বলতে আমরা কি ঝালকে বুঝি নাকি মুড়িটাকে বুঝি? অ্যাবসোলিউটলি মুড়িটাকে বুঝি না। তার মানে ঝালমুড়ি বলতে এই মুড়ি শব্দটাকে প্রাধান্য দিছি। তাহলে পরের পদকে প্রাধান্য দিছে কোন সমাস? কর্মদ্বারয় সমাস। অর্থাৎ কর্মদ্বারয় সমাসে পরের পদকে প্রাধান্য দেয়। বিষয়টা ক্লিয়ার? ঝালমুড়ি খাবেন? ইনশাআল্লাহ ঝালমুড়ি খাওয়াবো। আচ্ছা আসেন এইবার আমরা পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা কি বলছে দেখি তো? আচ্ছা, নীল যে পদ্ম সমান নীল পদ্ম। দেখেন ৪৫তম বিসিএস ১৭তম নিবন্ধন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ২০তম বিসিএস বলছে নীল যে পদ্ম সমান নীল পদ্ম। নীল যে পদ্ম সমান নীল পদ্ম। নীল যে পদ্ম সমান নীল পদ্ম। তাহলে নীল পদ্ম বলছে কোন সমাস বলেন? এই প্রশ্নটা ৪৫ এ আসছে, ২০তম বিসিএস এ আসছে, ১৭তম শিক্ষক নিবন্ধনে আসছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে আসছে। আমার বিশ্বাস এটা সবাই পারেন। ধরেন ধরেন এই হচ্ছে নীল পদ্ম। এই হচ্ছে পানির মধ্যে এভাবে পদ্ম ফুটে আছে। হ্যাঁ, এই পদ্মটা নীল। এই যে দেখেন পানির মধ্যে এরকম নীল পদ্ম ফুটে আছে। তাহলে দেখেন তো পানির মধ্যে নীল পদ্ম ফুটে আছে। এই হচ্ছে পানি। ধরেন এই হচ্ছে পানি। আচ্ছা, বলছে নীল যে পদ্ম, কি কইছে? নীল যে পদ্ম, নীল যে পদ্ম। এই নীল হচ্ছে প্রথম পদ, পদ্ম হচ্ছে পরের পদ। নীল পদ্ম বলতে আমরা কি নীলটাকে বুঝি না পদ্মটাকে বুঝি? বলেন তো? ভাই আপনি কি নীল রংটাকে বুঝতেছেন না পুরো পদ্মটাকে বুঝতেছেন? পুরো পদ্মটাকে বুঝতেছেন না, তাহলে পদ্ম কোন পদ? এই পদ্ম হচ্ছে পরের পদ। তার মানে ১ নাম্বার পদ, ২ নাম্বার পদ। তাহলে এই পদ্ম মানে আমরা পদ্মটাকে বুঝতেছি। পদ্ম কোন পদ? সেকেন্ড পদ বা পরের পদ। তাহলে পরের পদ প্রাধান্য পায় কোন সমাসে? পরের পদ প্রাধান্য পায় কর্মদ্বারয় সমাসে। আমরা মাত্র শিখলাম। পরের পদ কোন সমাসে প্রাধান্য পায়? পরের পদ প্রাধান্য পায় কর্মদ্বারয় সমাসে। তাহলে নীল যে পদ্ম এটা সাধারণ কর্মদ্বারয় বা আমরা মধ্যপদলোপী কর্মদ্বারয়ও বলতে পারি। তাহলে নীল যে পদ্ম কি হবে? নীল যে পদ্ম কি হবে? নীল যে পদ্ম নীল পদ্ম। নীল যে পদ্ম কি হবে? নীল পদ্ম। নীল যে পদ্ম কি হবে? নীল পদ্ম। তাহলে নীল যে পদ্ম নীল পদ্ম। বিষয়টা ক্লিয়ার? তাহলে এইবার ৮ নাম্বার প্রশ্নটা দেখেন। বলছে চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কি? বাইরে ভাই দুনিয়ায় যে কতবার এই প্রশ্নটা আসছে চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্যটাকে। এবার আমি একটা ছোট গল্প বলি। আমার এক ছোট ভাই ইউনিভার্সিটিতে প্রেম করতো। একদিন আমরা ছাদে বসে আছি, বুঝছেন? ওই পোলা প্রেমে পইড়া এখন আগে তো গ্রামের ভাষায় কথা বলতো, এখন শুদ্ধ ভাষায় কথা বলে। আলুরে আলু বলে এরকম। তো পোলা হচ্ছে ছাদে উঠছে, ছাদে উঠে তার গার্লফ্রেন্ড তারে ফোন দিছে। বিকেল বেলা সবাই ওই যে আকাশে চাঁদ উঠছে, জ্যোৎস্না রাত, তার গার্লফ্রেন্ড তারে ফোন দিছে, বলে কি করো? বলতেছে বাবু জানো আমি না চাঁদে উঠে ছাদ দেখছি। তাহলে ও উঠছে কোথায়? উঠছে কিন্তু ছাদে। ও উঠছে কই? উঠছে হচ্ছে সে ছাদে। এই ছাদের মধ্যে উঠা বদমাস, ছাদের মধ্যে উঠা বদমাস, বদমাস কারে ফোন দিছে? বাবুকে ফোন দিছে। বাবু কি বলছে? বাবু তুমি কি করো? বদমাস বলতেছে বাবু জানো আমি না চাঁদে উঠে চাঁদে উঠে ছাদ দেখছি। চাঁদে উঠে কি দেখতেছে? ছাদ দেখছে। ওই যে বলছি না শুদ্ধ কথা কইতে যায়। তাহলে এই পোলা আবার তার গার্লফ্রেন্ডে ডাকো। তার গার্লফ্রেন্ডের মোবাইল নাম্বার সেভ করছে চন্দ্রমুখী লিখা। কি লিখা? চন্দ্রমুখী লিখা সেভ করছে। আমি তার একদিন ধরছি, ওই বল চন্দ্রমুখী কোন সমাস বা চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কি হবে ক? হ্যাঁ কইয়া দিছে লগে লগে। বলেন ওর উত্তরটা কি ছিল? আপনারাই বলেন ও কি উত্তর দিছে? ওকে বলছে চন্দ্রের ন্যায় মুখ, ওকে বলছে চন্দ্ররূপ মুখ, ওকে বলছে মুখ চন্দ্রের ন্যায়, ওকে বলছে মুখ ও চন্দ্র। তাহলে বলেন সঠিক উত্তরটা কি হবে? আমি সুন্দর একটা গল্প বলে দিলাম। বলছে চাঁদে উঠে ছাদ দেখছে। চাঁদে উঠে ছাদ দেখানো বাইর করুম। ঠিক আছে? বলেন। আপনি একটু বলেন। আমি এর মধ্যে দেলার একটু চিনি ছাড়া একটু লাড়া দিয়ে দেই। তাহলে আপনারা দ্রুত কমেন্ট করে কাপটা দেখছেন বাহ! বাহ! পুরো একবারে চন্দ্রমুখীর মুখের মতো। তাহলে বলেন চন্দ্রের ন্যায় মুখ হবে? চন্দ্ররূপ মুখ হবে? মুখ চন্দ্রের ন্যায় হবে নাকি মুখও চন্দ্র হবে? তাহলে বলেন। তাহলে দেখেন চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কি? চন্দ্রের ন্যায় মুখ নাকি মুখ চন্দ্রের ন্যায়? চন্দ্রের ন্যায় মুখ নাকি মুখ চন্দ্রের ন্যায়? এই দুইটার মধ্যে কনফিউজড হয়ে গেছি, তাই না? সবাই কনফিউজড হয়ে গেছে। চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কি? হ্যাঁ, এটা হ্যাঁ। ওকে। ওকে। তাহলে চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কি? তাহলে চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কি? চন্দ্রমুখ শব্দের ব্যাস বাক্য কি? তাহলে চন্দ্রমুখ দেখেন একটু। চন্দ্রমুখ। তাহলে আগে দেখেন চন্দ্র আছে, পরে আছে মুখ আছে। তাহলে দেখেন আমরা অপশনগুলো দেখি অপশনের মধ্যে কি আছে? আমার প্রথম অপশনের মধ্যে আছে চন্দ্রের ন্যায় মুখ, ২ নাম্বার আছে চন্দ্ররূপ মুখ, ৩ নাম্বার হচ্ছে মুখ চন্দ্রের ন্যায়, ৪ নাম্বার হচ্ছে মুখ ও চন্দ্র। তাহলে সঠিক হবে মুখ চন্দ্রের ন্যায়। তাহলে মুখ কার মতো? মুখ চাঁদের মতো। মুখ কার মতো? চাঁদের মতো। মুখ কার মতো? চাঁদের মতো। আমার এক ওই যে জুনিয়রের বললাম না, জুনিয়রের গার্লফ্রেন্ডের মুখটা দেখতে কার মতো? বদনার মতো। কিন্তু বলতেছে প্রিয়তমা তোমার চন্দ্রমুখ দেখে আমি মুগ্ধ হইলাম। কি বলছে? গার্লফ্রেন্ডের মুখ দেখতে বদনার মতো। বদনা না, গার্লফ্রেন্ডের মুখ দেখতে এরকম কাফের মতো। ওটারে বলতেছে তোমার চন্দ্রমুখ দেখে আমি মুগ্ধ হলাম। বাবা গো বাবা, কি ভালোবাসা! তাহলে এই যে বললো চন্দ্রমুখ, তাহলে এটা কোন সমাস হবে? এই চন্দ্রমুখ হচ্ছে আমাদের চন্দ্রমুখ হচ্ছে উপমিত কর্মদ্বারয় সমাস। তাহলে কোন সমাস? উপমিত কর্মদ্বারয় সমাস। ব্যাস বাক্য কি? মুখ চন্দ্রের ন্যায়। মুখ কার মতো? চাঁদের মতো। দেখেন একটু উপমিত কর্মদ্বারয় বলতে কি বোঝায়?
উপমিত কর্মদ্বারা বলতে কি বোঝায় দেখবেন, যে বাক্য বা যে শব্দ বা যে সমাস, যে শব্দ মিথ্যা তথ্য দেয়, যে শব্দ মিথ্যা তথ্য দেয় সেটাকে আমরা উপমিত বলি। যেমন দেখেন, মুখ চন্দ্র। আচ্ছা ভাই, মানুষের মুখ কোনদিন চাঁদের মতো হইব? না, হয় না। তারপরও ছেলেরা মেয়েদেরকে খুশি করার জন্য, পটানোর জন্য, যে কচি, কচি বাচ্চা মেয়েগুলার পটানোর জন্য বলে, "প্রিয়তমা আমার, তোমার মুখটা চাঁদের মতো। তোমার চন্দ্রমুখ দেখে আমি মুগ্ধ হলাম।" এই যে ছেলে বেডা মানুষ তো, ওই বেডা মানুষের খপ্পরে পড়তে যায়েন না। এ মাইয়ার মুখ হলো দেখতে কাফের মতন, কিন্তু বলতেছে চাঁদের মতো। এগুলা বলতে গিয়ে মায়া করে পটায় ফেলে, কিন্তু বেসিক্যালি শব্দটা মিথ্যা। তাহলে মনে রাখেন, যেটা দ্বারা চাপাবাজি, অতিরিক্ত চাপাবাজি, ফাফরবাজি, মিথ্যা কথা এগুলো যদি বোঝায় সেটা উপমিত কর্মদ্বারয় সমাস হবে। ক্লিয়ার বিষয়টা? আমি পরের প্রশ্নটার মধ্যে যাই। পরের প্রশ্নটা কি কইছে দেখেন তো একটু। দেখেন, অরুণ রাঙ্গা কোন সমাসের উদাহরণ? হ্যাঁ, অরুণ কিন্তু রাঙ্গা হইতে পারে। অরুণ রাঙ্গা হইতে পারে। বলছে অরুণ রাঙ্গা কোন সমাসের উদাহরণ? অরুণ রাঙ্গা কোন সমাসের উদাহরণ? অরুণ রাঙ্গা বলেন, অরুণ রাঙ্গা কোন সমাসের উদাহরণ? এটা সবাই পারার কথা। এটা কি রূপক কর্মদ্বারয়? এটা কি উপমিত কর্মদ্বারয়? এটা কি বহুব্রী নাকি উপমান কর্মদ্বারয়? বলেন। অরুণ রাঙ্গা কোন সমাস? বলেন। আচ্ছা। এইবার দেখেন, আমরা অনেকেই কি জানি অরুণ রাঙ্গা শব্দটার মানে কি? দেখেন তো, আমরা কি জানি? এই আপনি কি জানেন অরুণ রাঙ্গা শব্দটার মানে কি? এই অরুণ মানে কি এটা জানেন? দেখেন, এই অরুণ মানে সূর্য। সূর্য তো সাদা হয় না, সূর্য হয় গোলাপি। গোলাপি না, সূর্য হয় হলুদ। সূর্য হয় মেয়েদের চোখের ঠিক সুন্দর জায়গাটার মতো। তাহলে দেখেন, এই হচ্ছে একটা, এই যে আমি একটা সূর্যের ছবি আঁকলাম। দেখেন, এই যে এই অরুণ মানে সূর্য। অরুণ শব্দের অর্থ হচ্ছে সূর্য। তাহলে অরুণ রাঙ্গা মানে হচ্ছে সূর্য রাঙ্গা। সূর্য কেমন থাকে? সকালবেলা যখন সূর্য ওঠে দেখবেন, পূর্ব দিকে তাকালে যখন সূর্য ওঠে, সূর্যের চেহারা কি আমার মতো চকলেট কালারের নাকি একটু রাঙ্গা, রাঙ্গা টাইপের থাকে? মানে পুরো একটু রাঙ্গা, রাঙ্গা একটু আলো, আলো টাইপের থাকে না? এই অরুণ মানে সূর্য, অরুণ রাঙ্গা মানে সূর্যটা রাঙ্গা। তাহলে সূর্য কেমন? সূর্যটা রঙিন। সূর্য কি আমার চেহারার মতো কালা? না, সূর্যটা রঙিন। সূর্যটা কেমন? সূর্যটা রঙিন। যেহেতু অরুণ রাঙ্গা অর্থাৎ সূর্যটা রঙিন, তার মানে এটা সত্য বোঝাচ্ছে। যেহেতু সত্য বোঝাচ্ছে, তার মানে এটা উপমান কর্মদ্বারয় সমাস হবে। কোন কর্মদ্বারয় সমাস হবে? উপমান কর্মদ্বারয় সমাস হবে। আমরা একটু আগে বলছি সত্য বুঝাইলে, সত্য বুঝাইলে উপমান, আর মিথ্যা বুঝাইলে উপমিত। সত্য বুঝাইলে উপমান, মিথ্যা বুঝাইলে উপমিত। তাহলে আজীবন মনে রাখবেন ভাইজান, যে অরুণ রাঙা মানে হচ্ছে সূর্য রঙিন। সূর্য কেমন? সূর্যটা হয় রঙিন। অরুণ মানে সূর্য, আর রাঙা মানে রঙিন। অরুণ মানে সূর্য, রাঙা মানে রঙিন। মনে থাকবো? তার মানে অরুণ রাঙা মানে সূর্যটা রঙিন। সূর্যটা কেমন? সূর্য সূর্যটা রঙিন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমরা পরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন যাই। আচ্ছা, কাজল কালো এর সঠিক বাক্য ব্যাস বাক্য কোনটি? ১৩তম শিক্ষক নিবন্ধন, ৪১তম বিসিএস পরিকল্পনা মন্ত্রণালয়, ২৬তম বিসিএস। এটা কাজল কালো শব্দটার ব্যাস বাক্য কি বলেন? কাজল কালো শব্দটার ব্যাস বাক্য কি? এটা গান আছে না? একটা গান আছে না? আমরা জানি না, একটা গান আছে। চুল কালো, আখি কালো, কাজল কালো আরো, কাজলের চেয়ে কালো কি বাছে কি আর বলো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। আমি যারে বাসি ভালো, কাজলের চেয়েও কালো। হয় না যে তার তুলনা। তুলনা দেওয়ার দরকার নাই। বলেন, কাজল কালো শব্দটার ব্যাস বাক্য কি হবে? বলেন। কাজলের ন্যায় কালো, কাজল রূপ কালো, কাজল যে কালো, কাজলও কালো। আপনারা ম্যাক্সিমামই জানার কথা কাজল। কাজল কই দেয় দেখবেন, কিছু, কিছু মেয়ে আছে যখন রাস্তায় বের হয়, চোখের এই জায়গাটার মধ্যে, এই দেখেন চোখের ফোলারা দেখে নাও। চোখের এই জায়গাটার মধ্যে যেটা দেয় ওটারে কাজল বলে। আবার দেখো এই জায়গাটার মধ্যেও দেয় কাজল। আবার কিছু, কিছু মাইয়া এখন কাজল না দিয়ে মাস্কারা দেয়। মাশাআল্লাহ কি যে সুন্দর লাগে, মনে হয় যে একবারে পুরা। আমি আর বললাম না। কারণ আমার এই লাইভটা একজনে দেখতেছে, আমার বললে সমস্যা আছে। ঠিক আছে? তাহলে কি বলছি? কাজল কালো এই শব্দটার ব্যাস বাক্য কি? কাজল ন্যায় কালো, কাজল রূপ কালো, কাজলও কালো নাকি কাজল যে কালো? সঠিক উত্তর হবে কাজলের ন্যায় কালো। কার ন্যায় কালো? কাজলের ন্যায় কালো। কার ন্যায় কালো? কাজলের ন্যায় কালো। দেখেন তো, এই কাজলের ন্যায় কালো বা কাজলের মতো কালো। আচ্ছা, কাজলের রং কেমন? কাজলের রং আসলেই কালো। তাহলে যে জিনিসটা সত্য সেটা কোন ধরনের সমাস? সেটা উপমান কর্মদ্বারয় সমাস। সেটা উপমান কর্মদ্বারয় সমাস। উপমান কি? কর্মদ্বারয় সমাস। তাহলে কাজল কালো উপমান কর্মদ্বারয় সমাস। মনে থাকবে বিষয়টা? তাহলে দেখো, এখন আমাদের ১১ নম্বর প্রশ্ন। চিরসুখীর ব্যাস বাক্য কোনটা? ৩০তম বিসিএস, ৩৭তম বিসিএস, রেলওয়ে মন্ত্রণালয়, ষষ্ঠ শিক্ষক নিবন্ধন। ওমা গোমা, এই প্রশ্ন ৪ বার আছে। প্রশ্নটা দেখছো ছোট গুদুরা, মানে ছোট্ট, ওই যে এলাকায় কিছু কুত্তা থাকে না, সরি, এলাকায় কিছু ফুটফুটে সুন্দর কুকুর থাকে না, কেউ যখন এলাকায় ঢোকে গে গে করে ওঠে, শরীরে না ১.৫ কেজি মাংস, তুই বেটা ১৮০ কেজি ওজনের মানুষ দেখলে গে গে করে ওঠে। মানে এটা কোনো যুক্তির বিষয় হলো? আপনি দেখেন, আপনার ওজন ধরেন ৬০ কেজি, আপনি কোনো একটা এলাকায় ঢুকছেন, ৩ কেজি ওজন মাংস নিয়ে একটা কুত্তা গে গে করে ওঠে। বেটা তোর শরীরে ৪ কেজি মাংস, তুই ৮০ কেজির মানুষটা দেখে গে গে করে ওঠে। এই প্রশ্নটা দেখেন,
পিচ্ছি একটা প্রশ্ন, চিরসুখী। এটা কয়বার আছে দেখেন, কয়বার আছে দেখেন। ৩০তম বিসিএস এ আসছে, ৩৭তম বিসিএস এ আসছে, রেলওয়ে মন্ত্রণালয় আছে এবং ষষ্ঠ শিক্ষক নিবন্ধনের মধ্যে আসছে। তাহলে বলেন বলছে চিরসুখী আর ব্যাস বাক্য কি? আচ্ছা, চিরসুখীটাকে আমি ভাঙলে পাই চিরকাল বেপিয়া সুখী। চিরকাল বেপিয়া সুখী। বেপি হচ্ছে দ্বিতীয়া বিভক্তি। তার মানে চিরকাল বেপিয়া সুখী সমান সমান চিরসুখী। অর্থাৎ এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। কোন সমাস? দ্বিতীয়া তৎপুরুষ সমাস। দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে চিরকাল বেপিয়া সুখী চিরসুখী সঠিক হবে। চিরকাল বেপিয়া সুখী সমান সমান চিরসুখী। এটা দ্বিতীয়া তৎপুরুষ সমাস। মনে থাকবো ইনশাআল্লাহ, মনে থাকবো। আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন কি কইছে? 12 নাম্বার, তৃতীয়া তৎপুরুষ সমাসের সমস্ত পদ কোনটি? তৃতীয়া তৎপুরুষ সমাসের সমস্ত পদ কোনটি? তৃতীয়া তৎপুরুষ মানে কি? যেটার মধ্যে দ্বারা দিয়া কর্তৃক থাকে। তৃতীয়া বিভক্তি থাকলে তৃতীয়া তৎপুরুষ। দ্বারা দিয়া কর্তৃক, যেটার মধ্যে দ্বারা দিয়া কর্তৃক থাকে সেটা হবে তৃতীয়া তৎপুরুষ সমাস। তাহলে বলেন এখানে কোনটাকে আমরা দ্বারা দিয়া কর্তৃক দেয়া ভাঙতে পারি বলেন? আচ্ছা, তাহলে দেখেন তৃতীয়া তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটি? তাহলে সমস্ত পদ কোনটি? দ্বারা দিয়া কর্তৃক দেয়া কারা ভাঙতে পারে? দেখেন তো, গা ঢাকা এটাকে পারি না, তাল কানা এটারও পারি না, মন গড়া এই যে শব্দটা দেখেন মন গড়া, আমরা এটাকে ভাঙলে পাই মন দিয়ে গড়া। তাহলে মন দিয়ে গড়া সমান মন গড়া। দেখেন তো এই দিয়াটা কোথায় আছে? দ্বারা দেয়া কর্তৃক, এটা তৃতীয় তৎপুরুষ। তার মানে যেহেতু এই দ্বারা দেয়া কর্তৃক থাকলে তৃতীয় তৎপুরুষ হয়, তার মানে এই মন গড়া শব্দটা, এই মন গড়া শব্দটা কোন শব্দটা? এই মন গড়া শব্দটা কোনটা? এই সি নাম্বারের মন গড়া শব্দটা হচ্ছে আমার সঠিক উত্তর। এটা হচ্ছে এই তৃতীয় তৎপুরুষ সমাসের সমস্ত পদ। মনে থাকবে প্রিয় ভাই বোন। আচ্ছা, পরের প্রশ্নটা একটু দেখি। পরের প্রশ্নটা কি কইছে? কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ? দেখেন 39 বিসিএস, 40তম বিসিএস, পঞ্চম শিক্ষক নিবন্ধন জননিরাপত্তা বিভাগ 4 বার আসছে প্রশ্নটা। কইছে কোনটি ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ? ষষ্ঠী তৎপুরুষ মানে কি থাকবে? ষষ্ঠী তৎপুরুষ মানে র অথবা এর থাকবে। অর্থাৎ যে সমাসের মধ্যে র, এই র বয়বিন্দু র অথবা এর এই দুইটা বিভক্তি যদি থাকে সেটা ষষ্ঠী তৎপুরুষ হয়। সেটা কি হবে? ষষ্ঠী তৎপুরুষ হবে। তাহলে দেখেন এখানে কোন শব্দটাকে আমরা র অথবা এর দিয়ে ভাঙতে পারে? রাজপুত্র, এই রাজপুত্রকে ভাঙলে পাই আমরা রাজার পুত্র। রাজার পুত্র, ঠিক আছে। আবার দেখেন অভাব, তারপর দেখেন ভাব নেই যার, তারপর দেখেন রান্নাঘর, রান্নার ঘর এটাও হয় প্রাণ প্রিয়, প্রাণের চেয়েও প্রিয়। বল না, তুমি আমার প্রাণের চেয়েও প্রিয়। তাহলে তাহলে আমরা কি বলছি? এই যে রাজপুত্র অভাব রান্নাঘর, এই রান্নাঘর এবং রাজপুত্র দুইটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাজে। দুইটাকে আমরা ষষ্ঠী তৎপুরুষ মানে র অথবা এর দিয়ে ভাঙতে পারি। রান্নার ঘর সমান সমান রান্নাঘর, রান্নার ঘর সমান সমান রান্নাঘর, রাজার পুত্র সমান সমান রাজপুত্র। এই দুইটাকে হচ্ছে আমরা র অথবা এর দিয়ে ভাঙতে পারি। মনে থাকবো। আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটা পকেট মার। এই দেখেন আসছে, ঢাকা শহরে পকেট মারের অভাব নাই। ঢাকা শহরে প্রেমিকার অভাব, টিউশনের অভাব, চাকরির অভাব, কিন্তু শালার পকেট মারের অভাব নাই। যেদিকে যাবেন চিপা চাপায়, গলিতে গলিতে, হাটে গায়ে গঞ্জে, পালাগানের মঞ্চে, সব জায়গায়। ইভেন আপনি যদি পাবলিক টয়লেটে ঢোকেন, ঢোকার সময় মানি ব্যাগটা সাবধানে রাখেন। দেখবেন হুট করে ঢুকতেছেন, কেউ একজন বের হতেছে, ও কিন্তু পকেটটা মানি ব্যাগটা নিয়ে বের হয়ে যাবে। সুতরাং প্রিয় ভাই বোন মনে রাখবেন, এই পকেট মার, এই বদমাশ তো সাবধান। বলছে পকেট মার কোন তৎপুরুষ সমাসের উদাহরণ? বলেন। অলুক তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, কৃত তৎপুরুষ, নয়া তৎপুরুষ। যে সমাসের মধ্যে কৃদন্ত পদ উপপদের সঙ্গে বসে সেটাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলি। আবার যে সমাসে ক্রিয়া সক্রিয় থাকে, কি সক্রিয় থাকে? ক্রিয়া সক্রিয় যে সমাসে থাকে, কিসের মধ্যে? যে সমাসে ক্রিয়াটা সক্রিয় থাকে, মানে ভার্ব যদি অ্যাক্টিভ থাকে, ভার্বটা যদি সবসময় অ্যাক্টিভ বা চালু থাকে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা উপপদ তৎপুরুষ সমাস বলে। তার মানে উপপদ যেতে পকেট মারি করে, যে পকেট মারে সারাক্ষণ দান্দা থাকে পকেট মারবে। এই বেটা বড় লোক চিনে না, গরিব চিনে না, ধনী চিনে না, কারোর চিনে না, সারাক্ষণ দান্দা থাকে পকেট মারবে। ঠিক আছে। আমাদের এক বড় ভাই আছে রাশেদ ভাই, ওদিন দেখলাম ওনার পাঞ্জাবি কাটা। সুতরাং কিল্লাকে পাঞ্জাবি কাটছে, ওই যে পকেট মারা দিছে। সুতরাং যে যেখানে যান, ইভেন পাবলিক টয়লেটে যাওয়ার সময়, ঢুকতে সময় মনে রাখবেন আগে পকেটের মধ্যে হাত দিয়ে বের ঢুকবেন। ঠিক আছে। তার মানে পকেট মার এটা কোন সমাস? এটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কেন উপপদ তৎপুরুষ সমাস? যে সমাসে ক্রিয়া সক্রিয় থাকে সেটা উপপদ। এই যে দেখেন পকেট মার, এই হারামজাদা ধান্দা থাকে সারাক্ষণ পকেট মারি করবে। ধরুন পকেট মার যে, তার সাথে যদি সুন্দর একটা মেয়ে থাকে, সে কিন্তু ওই মেয়ের ফুল কিনে ফুল দেওয়ার চিন্তা জীবনও করবে না। ওর চিন্তা থাকবে কখন মাইয়ার পকেটটা বা মোবাইলটা মারতে পারে। সুতরাং তার কাজ দেয় পকেট মার। ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন কি কইছে? পদ্ম নাবিতে যার পদ্মনাভ, এটি কোন সমাস? এটার একটা বেসিক অর্থ আছে, আমি অর্থটা বলবো। কর্মদ্বারয় তৎপুরুষ বহুব্রী দ্বিগু। দেখেন হিন্দুদের একজন দেবতা আছে, সনাতন ধর্মাবলম্বীদের এই মিহির সুরঞ্জনা রয়, দেখো তোমাদের একজন দেবতা আছে, নাম হচ্ছে বিষ্ণু।
এই বিষ্ণুর নাভির মধ্যে পদ্ম থাকে, বিষ্ণুর নাভির মধ্যে পদ্ম থাকে, তাহলে এই বিষ্ণুর আরেক নাম হচ্ছে পদ্মনাভ। তাহলে পদ্মনাভ, বিষ্ণুর নাভির মধ্যে কি থাকে? বিষ্ণুর নাভির মধ্যে হচ্ছে পদ্ম থাকে, সেই বিষ্ণুরকে বলা হয় পদ্মনাভ। পদ্ম নাভিতে যার নাভিতে পদ্ম আছে তার পদ্মনাভ বা বিষ্ণু বলে। বিষ্ণুর আরেক নাম বা সমার্থক নাম হচ্ছে পদ্মনাভ। তাহলে যে সমাস প্রথম পদ পরের পদ কাউকে না বুঝাইয়া, দেখো এই যে পদ্ম প্রথম পদ, নাভি পরের পদ, যে সমাস প্রথম পদ পরের পদ কারোর না বুঝাইয়া ভিন্ন কোনো পদের অর্থ প্রাধান্য দেয়, অর্থাৎ পদ্মকেও বোঝাচ্ছে না, নাভিকেও বোঝাচ্ছে না, কাকে বোঝাচ্ছে? বিষ্ণুকে বোঝাচ্ছে, সেটাকে আমরা বহুব্রীহি সমাস বলে। যে সমাস প্রথম পদ পরের পদ কোনো পদের অর্থ প্রাধান্য না দিয়ে ভিন্ন কোনো পদের অর্থ প্রাধান্য দেয় সেটাকে কি বলে? সেটাকে বহুব্রীহি সমাস বলে। মনে থাকবো প্রিয় ভাই বোন। এবার আসলে আমরা পরের প্রশ্নটাতে যাই। দেখেন, ব্যাস বাক্যের অপর নাম কি বলেন? এটা ব্যাস বাক্যের অপর নাম কি? 12তম শিক্ষক নিবন্ধন, 28তম বিসিএস, ভূমি মন্ত্রণালয়, 15তম শিক্ষক নিবন্ধন। এইখানে দেখেন এই যে 4টা বাক্য আছে, বিগ্রহ বাক্য, যৌগিক বাক্য, সরল বাক্য, জটিল বাক্য। তাহলে যৌগিক বাক্য, জটিল বাক্য, সরল বাক্য, এগুলো তো বাক্যের প্রকারভেদ। এখানে আমাদের অপশনের মধ্যে আছে বিগ্রহ বাক্য। বিগ্রহ বাক্য মানে যে বাক্য ভেঙে সমাসের অর্থ নিরূপণ করা হয় তাকে বিগ্রহ বাক্য বলে। দেখেন, যে বাক্য ভেঙে সমাসের অর্থ বের করা হয় তাকে বিগ্রহ বাক্য বলে। তাহলে ব্যাস বাক্য মানে কি? ব্যাস বাক্য মানে আমরা বাক্যকে ভেঙে অর্থ বের করি, তার মানে সঠিক উত্তর হবে আমার বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য। মনে থাকবো, ব্যাস বাক্যের অপর নাম কি? ব্যাস বাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখি। বলছে হাট বাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? বলেন, হাট বাজার এটা কোন অর্থে দ্বন্দ্ব সমাস? এটা সবাই পারার কথা। এই যে দেখেন হাট, এই হাটের অর্থ, ইংরেজি শব্দের অর্থ হচ্ছে মার্কেট। আবার বাজার মানেও আমরা বলি মার্কেট। দেখেন তো দুইটা একটা আর একটা সেম না? যদি দুইটা সেম সেহেতু দুইটা সমার্থক দ্বন্দ্ব সমাস। কি অর্থ? সমার্থক। হাট আর বাজারের মধ্যে কি দুইটা মিলনের সম্পর্ক? দুইটা কি জামাই বোঝে? দুইটা পীড়িত করবে? দুটোটা কি পীড়িত করবে? টোনাটুনি না। তাহলে দেখেন দোনোটার মধ্যে কি কোপাকুপির সম্পর্ক? না। তাহলে কোপাকুপি যেহেতু না, তাহলে বিরোধ হবে না। আমাদের আছে বিপরীত অর্থ। হাটের উল্টাটা কি? বাজার। যেমন রাত মানে একটা জিনিস আর দিন মানে আরেকটা জিনিস, তার মানে একটা উল্টো, সেগুলো বিপরীত। কিন্তু এখানে হাট আর বাজার এগুলো কি বিপরীত না? এগুলো বিপরীত না। এই দুটো হবে সমার্থক দ্বন্দ্ব সমাস। কি দ্বন্দ্ব? সমার্থক দ্বন্দ্ব। মনে থাকবো। আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। স্মৃতিসৌধ কোন সমাসের সমস্ত পদ? বলেন, আমি এটার ব্যাস বাক্য করে দিই। স্মৃতিসৌধ আমি ব্যাস বাক্য করে দিই। স্মৃতি রক্ষার্থে যে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, সমান সমান স্মৃতিসৌধ। তাহলে বলেন এটা কোন দ্বন্দ্ব সমাস, কোন সমাস এটা? বলেন, স্মৃতি রক্ষার্থে সৌধ কোন সমাসের সমস্ত পদ? বলেন, আমি ব্যাস বাক্য করে দিলাম, দ্রুত বলেন। বলছে স্মৃতিসৌধ কোন সমাসের উদাহরণ? আমি এটার করে দিচ্ছি, ব্যাস বাক্য করে দিচ্ছি। দেখেন তো, এইবার দেখেন, এই যে রক্ষার্থেটা যদি বাদ দেয় তাহলে এখানে স্মৃতি আর এখানে সৌধ সমান সমান কি থাকে? এখানে স্মৃতি এখানে সৌধ, দুইটার মানে দুইটা সমান সমান কি থাকে? দুইটা সমান সমান থাকে স্মৃতিসৌধ। তাহলে মাঝের পদ বাদ গেছে। মাঝের পদ কোন সমাসে বাদ যায়? মাঝের পদ কর্মদ্বারের সমাসে বাদ যায়, যেটাকে আমরা মধ্যপদলোপী কর্মদ্বারে বলে। কি বলি? মধ্যপদলোপী কর্মদ্বারের সমাস বলি, যেটাকে বলি আমরা মধ্যপদলোপী কর্মদ্বারের সমাস, যেটাকে বলি আমরা মধ্যপদলোপী কর্মদ্বারের সমাস। দেখেন, উপমান কর্মদ্বারের সমাস কোনটি? মুখচন্দ্র, ক্রোধানল, অরুণরাঙ্গা, ঘনশ্যাম, তুষার শুভ্র, কাজল কালো, মনমাঝি। বলেন কোনটাতে উপমান কর্মদ্বারের সমাস আছে? আচ্ছা, দেখেন তো, এখানে মুখচন্দ্র, মানুষের মুখ কখনো চাঁদের মতো হয় না, এটা ভুল, মিথ্যা তত্ত্ব। তার মানে এটা উপমান হবে না। উপমান মানে সত্য। উপমান শব্দের অর্থ হচ্ছে সত্য। উপমান শব্দের অর্থ সত্য বা যৌক্তিক। উপমান শব্দের অর্থ কি? উপমান শব্দের অর্থ সত্য বা যৌক্তিক। উপমান মানে কি? উপমান মানে সত্য, যৌক্তিক। উপমান মানে প্রাসঙ্গিক। তাহলে দেখেন, এ ক্রোধানল, ক্রোধ রূপ অনল, রূপ মানে রূপক কর্মধারয়, তার মানে এটাও হচ্ছে না। অরুণরাঙ্গা, অরুণ মানে সূর্য, রাঙ্গা মানে রঙিন, সূর্য রঙিন হইতে পারে। ঘনশ্যাম, শ্যাম মানে চুল বা কালো, এই ঘন মানে ঘন, আমার চুল ঘন হইতে পারে, আমার চুল কালো হইতে পারে। তুষার শুভ্র, তুষার মানে আইস, শুভ্র মানে সাদা, তুষার সাদাই হইতে পারে, আসলে তুষার সাদা। কাজল কালো, কাজল দেখতে দেখতে কালো, এটাও সঠিক। তার মানে এখানে সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। সি নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এখানে সবগুলা সি নাম্বার সঠিক উত্তর, কারণ এখানে সবগুলা কি বলছে? এখানে সবগুলাতেই আমাদের কি দেয়া আছে? সত্য তথ্য দেয়া আছে। যেটা সত্য সেটা হবে উপমান কর্মদ্বারয় সমাস। ক্লিয়ার এটা? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। বিষাদ সিন্ধু সমস্ত পদের ব্যাস বাক্য কোনটি হবে? বলেন, বিষাদ সেন সিন্ধু, অপশন আছে বিষাদ সেন সিন্ধু, আছে বিষাদ রূপ সিন্ধু,
বিষাদ যেমন সিন্ধু, বিষাদময় সিন্ধু। আচ্ছা, দেখেন বিষাদ সিন্ধু শব্দটাকে বাংলা দেখেন, বিষাদ শব্দের অর্থ, বিষাদ মানে হচ্ছে দুঃখ বা কষ্ট। বিষাদ শব্দের অর্থ দুঃখ বা কষ্ট। হ্যাঁ, আচ্ছা। সিন্ধু মানে সাগর। সিন্ধু শব্দের অর্থ হচ্ছে সাগর বা সমুদ্র। দেখেন, বিষাদ সিন্ধু অর্থাৎ কষ্ট বা দুঃখটাকে সিন্ধু বা সাগরের সঙ্গে তুলনা করছে, অর্থাৎ বিষাদ রূপ সিন্ধু, রূপ বিষাদ রূপ সিন্ধু। বিষাদ কার মতো? সিন্ধু বা সাগরের মতো। তার মানে আমার সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। পরের প্রশ্নটা দেখি আমরা। বিপদাপন্ন সংস্থাপত্রী কোন সমস্যার উদাহরণ? বিপদাপন্ন বলেন। বিপদ এটাকে যদি আমি ভাঙ্গি, বিপদাপন্নকে আমি ব্যাস বাক্য করে দিই, তাহলে বিপদকে আপন্ন। দেখেন তো, বিপদকে আপন্ন সমান সমান বিপদাপন্ন। এটাকে বাংলায় পাবো বিপদকে আপন্ন সমান সমান বিপদাপন্ন। দেখেন এখানে একটা কে আছে, কে এবং রে, কে এবং রে থাকলে সচরাচর এটা দ্বিতীয় তৎপুরুষ হয়। কি হবে? দ্বিতীয় তৎপুরুষ হবে, দ্বিতীয় তৎপুরুষ। তাহলে দেখেন দ্বিতীয় তৎপুরুষ, তাহলে দ্বিতীয় তৎপুরুষ অপশনে আছে কিনা দেখি তো। অপশনে দেখেন অলোক দ্বন্দ্ব, তাহলে এটা হবে না, আমাদের হবে এই যে দেখেন দ্বিতীয় তৎপুরুষ পেয়ে গেছি। তার মানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার। সঠিক উত্তর কি? বি নাম্বার। সঠিক উত্তর বি নাম্বার। সঠিক উত্তর দ্বিতীয় তৎপুরুষ সমাস। পরের প্রশ্নটা দেখি, কোনটি বেতিয়ার বহুব্রীহি সমাস? বেতিয়ার বহুব্রীহি মানে দুটি শব্দ একসঙ্গে বসে, দুটি শব্দ একসঙ্গে বসে, দুটি শব্দ একসাথে বসে, একসাথে বসে। দেখেন তো কোনটার মধ্যে দুটি শব্দ একসাথে বসছে, দেখেন তো। কোলাকুলি এখানে দুটো একসঙ্গে বসছে কিনা, উনপাজুর এখানে দুটো একসঙ্গে বসছে কিনা, হাতে করে এখানে দুটো একসঙ্গে বসছে কিনা, কথা সর্বস্ব এখানে দুটো একসঙ্গে বসছে কিনা। তাহলে দেখেন আমরা জানি দুইটা শব্দ যদি একসঙ্গে বসে সেটাকে বেতিয়ার বহুব্রীহি সমাস বলে। যেমন গুতাগুতি, কোলাকুলি, ঠেলাঠেলি, লাঠালাঠি, চুলাচুলি, মারামারি। গতকাল ইডেন কলেজে দেখলাম একটা ঝামেলা হয়েছে শিক্ষার্থীদের রাজনীতি নিষিদ্ধ নিয়ে। ওখানে দেখলাম যে মানে পুরো একটা ঝগড়াঝাটি লাগে গেছে, লাঠি লাঠি অনেক সবাই লাঠি, মেয়েরা সবাই লাঠি নিয়ে বের হয়েছে। তার মানে লাঠিতে যে লড়াই সেটাকে লাঠালাঠি বলি। এরকম যে শব্দগুলো আছে সেগুলোকে আমরা বেতিয়ার বহুব্রীহি সমাস বলি। এরকম শব্দগুলোকে বেতিয়ার বহুব্রীহি সমাস বলে। কি বলি? বেতিয়ার বহুব্রীহি সমাস বলে। তাহলে বলছি যে সকল শব্দ দুইটা একসঙ্গে বসে এগুলোকে আমরা বেতিয়ার বহুব্রীহি সমাস বলবো। যেমন কোলাকুলি, লাঠালাঠি, চুলাচুলি, গুতাগুতি, ঠেলাঠেলি। এরকম আবার বলি হাসাহাসি, এরকম যত শব্দ আছে, মারামারি, সবগুলো হবে বেতিয়ার বহুব্রীহি সমাস। মনে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরেরটা দেখেন, তারপরের প্রশ্নটা দেখেন। বলছে ৮০-২০ কোন বহুব্রীহি সমাসের উদাহরণ? ৮০-২০, আমি এটাকে একটু ভেঙে দেই। ৮০-২০ মানে ৮০-তে ২০ জাত, ৮০-তে ২০ জাত, ৮০-তে ২০ জার সমান সমান ৮০-২০। ৮০-২০ শব্দের সমার্থক শব্দ হচ্ছে সাপ, কারণ সাপের দাঁতের মধ্যে বিষ থাকে। এই ৮০ মানে দাঁত, ৮০ মানে দাঁত বা দন্ত, কারণ সাপের দাঁতের মধ্যে বিষ থাকে। তাহলে বলেন ৮০-তে ২০ যার ৮০-২০ এটা কোন ধরনের দ্বন্দ্ব, কোন ধরনের বহুব্রীহি সমাস? ৮০-তে ২০ যার ৮০-২০ এটা কোন ধরনের বহুব্রীহি সমাস? ৮০-তে ২০ যার ৮০-২০ এটা কোন ধরনের বহুব্রীহি সমাস? ৮০-তে ২০ যার ৮০-২০ এটা কোন ধরনের বহুব্রীহি সমাস? ৮০-তে ২০ যার ৮০-২০ এটা কোন ধরনের বহুব্রীহি সমাস? একটু কমেন্ট করে জানান। ৮০-তে ২০ যার 80-20 এটা কোন ধরনের বহুব্রীহি সমাস? দ্রুত একটু দ্রুত কমেন্ট করেন। ৮০-তে ২০ যার ৮০-২০ এটা কোন ধরনের বহুব্রীহি সমাস? বহুব্রীহি সমাসের মধ্যে যদি দুইটাই একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হয় তাহলে সেটা হবে সামানাধিকরণ। আর যদি দুইটা নাউন হয় তাহলে সেটা হবে বেদীকরণ বহুব্রীহি। তাহলে লক্ষ্য করেন, এই যে ৮০, এই ৮০ একটা নাউন, ৮০ মানে দাঁত। এই যে ২০ একটা নাউন, ২০ মানে এই যে বিষ খেয়ে যে মারা যায় ওই বিষ। তার মানে দুইটাই নাউন। দুইটা যদি নাউন হয় সেটা বেদীকরণ বহুব্রীহি বলে। তার মানে সঠিক উত্তর হবে বেদীকরণ বহুব্রীহি। আর যদি একটা নাউন একটা অ্যাডজেক্টিভ হতো সেটাকে আমরা বলতাম, সেটাকে আমরা কি বলতাম? সেটাকে বলতাম সমানাধিকরণ বহুব্রীহি। যেমন দেখেন নীলাচল, আমি যদি বলি নীলাচল তার মানে নীল যে আঁচল, নীলাচল। তার মানে এই নীল একটা রঙের নাম, মানে অ্যাডজেক্টিভ। আঁচল হচ্ছে একটা নাউন। কোন যে বলি না মায়ের আঁচল, প্রেমিকার আঁচল, বউয়ের আঁচল, এগুলো হচ্ছে নাউন। তাহলে এটা হচ্ছে সামানাধিকরণ, যেহেতু একটা নাউন একটা অ্যাডজেক্টিভ না হয়ে দুটোই নাউন হয়েছে। এখানে ৮০ শব্দটা লক্ষ্য করেন, ৮০ মানে দাঁত, এটা একটা নাউন, ২০ আর একটা নাউন, দুইটাই নাউন। তাহলে দুইটা নাউন হলে সেটাকে আমরা বেদীকরণ বহুব্রীহি বলবো। মনে থাকবে এটা? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি, নিচের কোনটি বেতিয়ার বহুব্রীহি সমাসের উদাহরণ? দেখেন তো, আবার সেটাতে চলে আসছে। আমরা দুইটা শব্দ একসঙ্গে বসবে। ধীর বুদ্ধি যার ধীর বুদ্ধি, নীল যে আকাশ নীল আকাশ, দশ আনন্দ যার দশারণ। আমি এগুলার ইয়াগুলো একটু লিখি। দেখেন আমি পাশে লিখতেছি ধীর বুদ্ধি, ধীর বুদ্ধি। দেখি আপনারা পারেন কিনা, আমি পাশে লিখে দিচ্ছি। ধীর বুদ্ধি, নীল যে আকাশ নীল আকাশ,
নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। দশানন, দশ অনন যার দশানন, দশানন বলতে রাবণকে বোঝায়। তার মাথা 10টা। লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠি, লাঠা লাঠি। তাহলে লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠি। দেখেন তো এখানে কোনটা বেতিয়ার বহুব্রীহি সমাস? তাহলে বেতিয়ার বহুব্রীহি সমাস কখন হয়? যখন দুইটা শব্দ একসঙ্গে বসে, দুইটা সমান শব্দ যখন একসঙ্গে বসে সেটাকে আমরা বেতিয়ার বহুব্রীহি সমাস বলি। দীর্ঘ দুটো একসঙ্গে বসছে, নীল আকাশে একসঙ্গে বসছে, দশাননে একসঙ্গে, লাঠালাঠিতে একসঙ্গে বসছে। তাহলে আপনারা একটু কমেন্ট করে জানান। আমি প্রশ্ন দিলাম, বিচার আপনারা করবেন, বিচার মানবেন, তাল গাছও দিবেন। তাহলে বলেন কোনটাতে দুইটা একসঙ্গে বসছে? বেতিয়ার বহুব্রীহি সমাস কোনটি? তাহলে দেখেন দুইটা শব্দ একসঙ্গে লাঠালাঠির মধ্যে পড়ছে, তার মানে লাঠিতে লাঠিতে যে লড়াই, লাঠালাঠি, তার মানে এই শব্দটা হবে বেতিয়ার বহুব্রীহি সমাস। মনে থাকবো, এই শব্দটা হবে বেতিয়ার বহুব্রীহি সমাস। ক্লিয়ার এটা? পরের প্রশ্নটা দেখি আমরা। আচ্ছা, ওকে, তাহলে তাহলে আমাদের প্রশ্ন ছিল উপনদী সমস্ত পদের উপ কি অর্থে ব্যবহৃত হয়েছে? দেখেন, এই হচ্ছে একটা বিশাল নদী, বাড়ির পাশে মধুমতি, পূবাল হাওয়া বয় রে, বন্ধু মনে রং লাগাইয়া, প্রাণে দিছে জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি। ধরেন এটা হচ্ছে মধুমতি নদী, মধুমতি নদী, হ্যাঁ। আচ্ছা, এই যে মধুমতি নদী, তার থেকে ছোট একটা উপনদী বের হয়েছে বা শাখা নদী বের হয়েছে, এটা বড় নাকি এটা বড়? অ্যাবসলিউটলি এটা বড়। তাহলে এটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে? উপনদী। উপনদী বা শাখা নদী, উপনদী বা শাখা নদী, এটা কি ছোট অর্থে ব্যবহৃত হচ্ছে না? ছোট অর্থে বা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে না? ছোট বা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে না। তাহলে এখন লক্ষ্য করেন তো, এই উপনদী শব্দের উপ অর্থ কি অর্থে ব্যবহৃত হচ্ছে? উপ ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে। আমরা বলি জেলার ছোট যেটা সেটা উপজেলা, সাগরের ছোট যেটা সেটা উপসাগর, কুলের ছোট যেটা সেটা উপকূল। আমরা এরকম করে বলি না? তাহলে এগুলো হবে শহরের ছোট যেটা সেটা উপশহর। তার মানে উপশব্দটা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হচ্ছে। কি অর্থে? ক্ষুদ্র অর্থে। মনে থাকবে? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। তুষার শুভ্র কোন সমাসের উদাহরণ? দেখি, তুষার শুভ্র, তাহলে আমি এটাকে বাংলা পাই তুষারের ন্যায় শুভ্র। আমি বেশ বাক্যটা করে দিচ্ছি, আপনারা একটু সমাসটা নির্ণয় করেন। তুষারের ন্যায় শুভ্র, কার মতো শুভ্র? তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শুভ্র। তাহলে তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র, তুষার মানে আইস, শুভ্র মানে সাদা। শুভ্র মানে কি সাদা বা হোয়াইট? আচ্ছা, আইসের রং কি সাদা বা হোয়াইট না? আইসের রং কেমন? সাদা বা হোয়াইট না? যেহেতু আইসের রং সাদা বা হোয়াইট, তার মানে কি এই আইসটা সাদা, অর্থাৎ এটা সত্য। তাহলে যেহেতু সত্য বোঝাচ্ছে, সেহেতু এটা কোন সমাস হবে? সেহেতু এটা উপমান কর্মধারয় সমাস হবে। কোন সমাস? উপমান কর্মধারয় সমাস। সঠিক উত্তর হবে উপমান কর্মধারয় সমাস। তুষার শুভ্র কোন সমাসের উদাহরণ? উপমান, যেহেতু দুইটাই সত্য বোঝাচ্ছে। আমরা পরেরটাতে যাই। ফুলকুমারী, ফুলকুমারীর সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি হবে? ফুলের ন্যায় কুমারী, কুমারী ফুলের ন্যায়, ফুলের ন্যায় সুন্দর কুমারী, ফুলের কুমারী। বলেন ফুলকুমারী শব্দটা কোন সমাস? ফুলের ন্যায় কুমারী, কুমারী কার মতো? কুমারী ফুলের মতো। তাহলে ফুলের ন্যায় কুমারী, তার মানে হচ্ছে কুমারী ফুলের মতো। কুমারী কার মতো? কুমারী ফুলের মতো। সঠিক উত্তর হবে খ। ক্লিয়ার এটা? আমরা পরের প্রশ্নটা দেখি। আচ্ছা, মেহেদিরাঙ্গের সঠিক ব্যাসবাক্য কোনটি হবে? মেহেদিরাঙ্গা, মেহেদিরাঙ্গের সঠিক ব্যাসবাক্য কোনটি হবে? 11তম শিক্ষক নিবন্ধন, 36তম বিসিএস নৌ পরিবহন মন্ত্রণালয়। মেহেদিরাঙ্গের সঠিক ব্যাসবাক্য কোনটি? তাহলে মেহেদিরাঙ্গা, দেখেন মেহেদিরাঙ্গা শব্দটার ব্যাসবাক্য হচ্ছে মেহেদি রূপ রাঙ্গা। তাহলে মেহেদি, মেহেদি রূপ রাঙ্গা, রাঙ্গা। তাহলে মেহেদি রূপ রাঙ্গা, তার মানে মেহেদির মতো রাঙ্গা। ঠিক আছে, মেহেদি যেমন রঙিন, মেহেদি রূপ রাঙ্গা। তাহলে সঠিক উত্তর হবে ঘ, মেহেদি রূপ রাঙ্গা, মেহেদি রূপ রাঙ্গা। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্নটা দেখি। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? বলেন মন মাঝি। 16তম শিক্ষক নিবন্ধন, 39তম বিসিএস ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, 12তম শিক্ষক নিবন্ধন। তাহলে বলেন, আমি বললো যে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। তাহলে দেখেন, মন মাঝি রূপক কর্মধারয় সমাস। মন যে মাঝি এটা হবে না, মন মাঝির ন্যায় এটা হবে না, মন রূপ মাঝি। এই রূপ থাকলে রূপক কর্মধারয় হয়। সঠিক হবে সি নাম্বার, সঠিক হবে সি নাম্বার, মন ও রূপ মাঝি, মন রূপ মাঝি। সঠিক হবে সি নাম্বার, মন রূপ মাঝি। কি বলছে? সঠিক হবে মন রূপ মাঝি। তাহলে আমরা পরেরটা দেখি প্রিয় ভাই বোন। কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? একটু লক্ষ্য করেন তো, কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ? অলুক মানে কি? অলুক মানে যে, অলুক তৎপুরুষ মানে যে সমাসে যা আছে তাই থাকে, যা আছে তাই, যা আছে তাই, অর্থাৎ যে সমাসের কোনো পরিবর্তন নাই সেটাকে বলে অলুক তৎপুরুষ। সেটাকে কি বলে? অলুক তৎপুরুষ বলে। যে সমাসের কোনো পরিবর্তন নাই, যা আছে তাই,
যা আছে তাই। ধরেন আমি এখন যেরকম চেহারা আছে রাত্রে ঘুমাইলাম, সকালবেলা যদি আমি সেম চেহারা থাকি তাহলে আমি অলুক তৎপুরুষ সমাস। আমি এখন কালা আছি, সকালে যদি আমি সুন্দর হয়ে যাই বা গোলালের মতো গোল হয়ে যায়, সেটা অলুক তৎপুরুষ আর থাকবে না। অর্থাৎ যা আছে তাই যদি থাকে সেটাকে আমরা অলুক তৎপুরুষ সমাস বলব। যেটা আছে ওটাই যদি থাকে আমরা কি বলবো? অলুক তৎপুরুষ সমাস। কি বলবো? অলুক তৎপুরুষ সমাস বলব। তাই দেখেন কলে ছাতা, মাথার ছাতা, মাথা ছাতা, হাতে কলমে, হাত কলমে, গায়ে হলুদ, গায়ে হলুদ। তাহলে দেখেন অলুক তৎপুরুষ। এই যে কলে ছাতা, এটাকে বাংলা আমরা পাই কলে ছাতা। তার মানে কলে ছাতা, মাথায় ছাতা, মাথার ছাতা, হাতে কলমে, হাতে কলমে। তারপর দেখেন গায়ে হলুদ, গায়ে হলুদ। তাহলে দেখেন এই যে সমাসগুলো তার মধ্যে শুধু এ নাম্বারটাতে আমরা অলুক পাই। তার মানে এটার কোনো পরিবর্তন হবে না। সেহেতু এটা অলুক তৎপুরুষ সমাস। এটাতে কি হবে? অলুক তৎপুরুষ সমাস। সংখ্যাবাচক শব্দের শেষে বিশেষ্য পদের যে সমাস হয় তার অপর নাম কি? প্রাদেশ সমাস, অলক সমাস, নিত্য সমাস নাকি দ্বিগু সমাস? বলেন। কোন সমাসের মধ্যে সংখ্যা বা সমাহার বোঝায়? আচ্ছা ওকে, তাহলে আমরা পরের প্রশ্ন যাই। এটা দ্বিগু সমাস হবে সবাই। হ্যাঁ, আচ্ছা দ্বিগু সমাস হবে। ওকে। পরের প্রশ্ন যাই। পরের প্রশ্নে কি বলছে? পঞ্চনদ সমস্ত পদের সঠিক ব্যাসবাক্য কোনটি হবে? পঞ্চনদের সমাহার, পঞ্চনদীর সমাহার, পঞ্চ ও নদ, পঞ্চ নামক নদ। বলেন ৩২ নাম্বার। আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি। ওকে। পঞ্চনদ মানে কি? পঞ্চনদের সমাহার বোঝায় না, সংখ্যা বা সমাহার বোঝাইলে দ্বিগু সমাস হয়। তাহলে পঞ্চনদ মানে কি? পঞ্চনদের সমাহার। কিসের সমাহার? পঞ্চনদের সমাহার। পঞ্চনদ মানে পঞ্চনদের সমাহার। কিসের সমাহার? পঞ্চনদের সমাহার। কিসের সমাহার? পঞ্চনদের সমাহার। আচ্ছা, এইবার আসেন আমাদের পরবর্তী প্রশ্ন দেখেন। একবারে লাস্ট প্রশ্ন বলছে, কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত? দন্তর, গ্রামান্তর, তেপান্তর, লোকান্তর। বলেন এখানে কোনটা দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত? কোনটা দ্বিগু সমাস? দন্তর, গ্রামান্তর, তেপান্তর, লোকান্তর। বলেন। আমরা জানি অন্তর শব্দটা থাকলে নিত্য সমাস হয়। কোন সমাস হবে? নিত্য সমাস হবে। তবে একটা শব্দ আছে, এটা নিত্য সমাস না, এটা দ্বিগু সমাস। সঠিক উত্তর হবে তেপান্তর। তিন প্রান্তরের সমাহার তেপান্তর। আমাদের রিডজি ক্যারিয়ারে 19তম শিক্ষক নিবন্ধন ফুল কোর্সে ভর্তি চলতেছে। এখানে আপনি বাংলা, এখানে আপনি ইংলিশ, এখানে আপনি জিকে, এখানে আপনি ম্যাথ, এই সবগুলা সাবজেক্ট পাবেন। জিকে, ম্যাথ সবগুলা সাবজেক্ট পাবেন মাত্র 999 টাকা। ভর্তি হওয়ার জন্য আমাদের যে মোবাইল নাম্বার 01521516200 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিন অথবা এই নাম্বারে ফোন দিন, অথবা আমাদের রিডজি ক্যারিয়ার পেজে ভর্তি হতে চাই এটা লিখে রিডজি ক্যারিয়ার পেজে মেসেজ দিন। ইনশাল্লাহ আমরা আপনাকে সম্পূর্ণ নতুন স্পেশাল বেসে যুক্ত করে দেবো। ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।